একদিন কিছু ছেলে তাদের সব বন্ধুদের মিলে ঘুরতে যাওয়ার জন্য একটি গ্রুপ করে এবং তারা তামিলনাড়ুর কোনাইকেনালে গুনাকেভ নামে জায়গায় ঘুরতে যায়। ও হঠাৎ সেখানে তাদের সাথে ঘটে এক ভয়ানক দুর্ঘটনা। গুনাকেভে ডেভিল কিচেন অর্থাৎ শয়তানের রান্নাঘর নামে এক অগভীর কুয়োর মধ্যে পড়ে যায় তাদের এক সুভাষ নামের বন্ধু। এবার সেই গর্তের মধ্যে পড়ে তাদের সেই বন্ধু জীবিত আছে নাকি মারা গেছে এবং তাকে সেই কুয়ো বা গর্তের মধ্যে থেকে কিভাবে উদ্ধার করে নিয়ে আসবে, শেষ অবধি আনতে পারে কি না, এই নিয়েই আজকের গল্প। মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে আসা মঞ্জুমেল বয়েজ নামে এই মুভিটি বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। 200 কোটি প্লাস বিজনেস করেছে এবং ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারেও ভালো টিআরপি জেনারেট করেছে, যার আইএমডিবি রেটিং 8.7 এবং হিন্দি সহ 4টি ভাষায় রিলিজ হয়েছে। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন ট্রাক ড্রাইভার তার সঙ্গীদের নিয়ে একটি ধাবাতে খাবার খাচ্ছে। তারপর সেই ট্রাক ড্রাইভারের পাশের লোকটি বলে, তাড়াতাড়ি খাও, আমাদের যেতে হবে। এই কথা শুনে সেই ট্রাক ড্রাইভারটি বলে, তোমরা এগিয়ে যাও, আমি যাচ্ছি। বলে সে খাবারের বিল মেটাতে ধাবার মালিকের কাছে যায়। ও সেই ড্রাইভারকে দেখে ধাবার মালিক বলে, কি ড্রাইভার ভাই, আমার দোকান দিকে আর আসো না যে। এই কথা শুনে লোকটি বলে, তাদের ওইদিকে এখন উৎসবের সময় চলছে, তাই আর আসা হয়নি। এই বলে সে একটি কাগজের টুকরোতে হাত মুছতে যায় এবং দেখে সেই কাগজটিতে তাদেরই এলাকার কিছু ছেলের ছবি। এবং ড্রাইভার লোকটি পড়তে না জানায় সেই খবরের কাগজের টুকরোটি ধাবার মালিককে পড়তে বলে এবং খবরের কাগজটি ধাবার মালিক পড়তেই অবাক এবং হতভম্ব হয়ে সেই ড্রাইভারটির দিকে দেখে এবং এখানেই সিন কাট হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সেই ড্রাইভারটি তাড়াহুড়োর সাথে গাড়ি চালিয়ে সে তার এলাকায় ফিরে এসেছে এবং সেই কাগজের টুকরোটি নিয়ে চার্চের দিকে যাচ্ছে। এরপর মুভিটিতে একটি ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখানো হয়। কিছুদিন আগের ঘটনা, কোনো এক রাতে সেই গ্রামে একটি বিয়ে বাড়ি হচ্ছে এবং এখানে ইন্ট্রোডাক্ট করা হয় এই সিনেমার প্রধান চরিত্রদের। প্রথমে দেখানো হয় প্রসাদ বলে একজন লোককে, সে এই বিয়ে বাড়ি অ্যাটেন্ডেন্ট করতে এসেছে। এরপর দেখায় মঞ্জুমেল বয়েজের গ্রুপের ছেলেদের, তারা বিয়ে বাড়িতে তুখোড়ভাবে নাচছে এবং প্রসাদ বলে ওই ব্যক্তি একজনকে জিজ্ঞেস করে, এরা কারা? তখন সেই লোকটি বলে, এরা মঞ্জুমেল বয়েজের টিম এবং এখানেই প্রসাদের সাথে মঞ্জুমেল বয়েজের পরিচয়। সাধারণত মঞ্জুমেল তাদের গ্রামের নাম, তাই ওই গ্রামের ছেলেদের মঞ্জুমেল বয়েজ নামে ডাকা হতো। এরপর আমরা দেখি প্রসাদের সাথে মঞ্জুমেল টিমের সদস্য সুধীরের দেখা হয়। তারা এককালীন একই ক্লাসে পড়তো এবং বহুদিন পর তাদের দেখা হলো। এইসব কথা বলার মধ্যেই প্রসাদ সুধীকে জিজ্ঞেস করে সে এখন কি করছে এবং সুধী বলে এখন সে কন্ট্রাক্টরের কাজ করছে। আর সুধী প্রসাদকে জিজ্ঞেস করে সে কি করছে। প্রসাদ বলে সে এখন ড্রাইভার, ও তার নিজের গাড়ি আছে। এই শুনে সুধী বলে, আমরা অনেক দিন ধরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি কিন্তু গাড়ি পাচ্ছি না। এই শুনে প্রসাদ বলে, চিন্তা করিস না, আমি তো আছি। নিজের ফোন নাম্বার দিয়ে বলে, যখন গাড়ির প্রয়োজন হবে আমাকে বলিস। বিয়ে বাড়িতে এভাবেই কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎই দেখা যায় মঞ্জুমেল টিম আর ওই গ্রামেরই ইউবা ক্লাবের ছেলেদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে এবং তারা একে অপরকে মারার উদ্যোগ নিচ্ছে। ঠিক সেই সময় মঞ্জুমেল টিমের সদস্য সুভাষ ও কুট্টান সেখানে যায় এবং তাদের লড়াই থামানোর চেষ্টা করে, কিন্তু তারা কিছুতেই থামতে চায় না। তখন সুভাষ আর কুট্টান বলে, এভাবে সমস্যার সমাধান হবে না, এখানে আরেকবার প্রতিযোগিতা হোক, তারপর দেখা যাক কে জিতে আর কে হারে। ও তাতে ইউবা ক্লাবের ছেলেরাও রাজি হয়ে যায়। এরপর দেখি তারা দড়ি টানাটানি খেলা শুরু করে ও শেষ পর্যন্ত এই খেলাতে মঞ্জুমেল টিম ইউবা ক্লাবের কাছে হেরে গিয়ে মাটিতে পড়ে যায় এবং তাদের মন খারাপ হয়ে যায় ও এখানেই সিন কাট হয়ে যায়। তার পরের দিন মঞ্জুমেল টিমের একজন সদস্য যার নাম কৃষ্ণ কুমার, সে একটি দোকান থেকে বেরোচ্ছে এবং সেখানে তার বন্ধু শিখছেন তার জন্য অপেক্ষা করছে। ঠিক সেই সময় পাশের একটি দোকান থেকে একটি মেয়ে বেরিয়ে আসে এবং কৃষ্ণকুমারকে একটি ফটোর অ্যালবাম দিয়ে বলে এটা ইউবা ক্লাবে দিয়ে দিতে। ও তার সাথে এও বলে ইউবা ক্লাবের ঘুরতে যাওয়ার ফটো আছে এখানে। এরপর একটি ক্লাবে মঞ্জুমেল টিমের সমস্ত ছেলেদের আড্ডা মারতে দেখা যায় এবং তারা সেই ইউবা ক্লাবের ছেলেদের ঘুরতে যাওয়ার ছবিগুলি দেখে। ঠিক তখনই কেউ একজন বলে, আমরা কি কোথাও ঘুরতে যাব না?
এই শুনে কুট্টা নামের এক ব্যক্তি বলে, ওরা সবাই কাজ করে পয়সা জোগাড় করে ঘুরতে যাচ্ছে, আর তোরা কি করিস? সপ্তাহে একদিন কাজে যাস, সেটাও আবার বেকার বেকার মুভি দেখে খরচা করিস। এই সব আলোচনা করার পর তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তারা টাকা জোগাড় করে গোয়া ঘুরতে যাবে। পরের দিন কুট্টা ফোন করে সবাইকে বলে গোয়া অনেক দূরে হয়ে যাচ্ছে, এত দূরে যাওয়া সম্ভব নয়, তাই তাদেরকে প্ল্যান চেঞ্জ করে কাছে কোথাও দেখতে বলে। তাদের স্টেট কেরালার মধ্যেই, যেমন আদ্রাপল্লী বা ভারকালা যেতে বলে। এই দিকে আদ্রাপল্লী ভারকালা নাম শুনেই অনেকেই যেতে রাজি হয় না। তারপর সুধী তাদেরকে কোদাইকানাল যেতে বলে, যেটা তামিলনাড়ুর মধ্যে একটি পাহাড়ি অঞ্চল, এবং তাতে সবাই রাজি হয়ে যায়। এইদিকে সুধী প্রসাদকেও ফোন করে বলে তারা কোড়াইকানাল ঘুরতে যাবে, তাই তাকে গাড়ি নিয়ে আসতে বলে, তাই প্রসাদও রাজি হয়ে যায়। তাদের সব ঠিক হওয়ার পর তারা সবাই যখন কে কে যাবে আর কতজন যাবে এই নিয়ে আলোচনায় বসে, তখনই তাদের পাশে বসে থাকা সুভাষ উঠে চলে যায়। তখন তাকে কুট্টা বলে, এভাবে উঠে চলে যাচ্ছিস কেন? ও অনিল বলে, টাকা পয়সার সমস্যা আছে নাকি? তখন সুভাষ বলে, আমার ঘুরতে যাওয়ার মতো টাকা নেই, তাছাড়া এত টাকা সে কোথায় পাবে? এই বলে সে চলে যায়। এবং আমরা এই মুভিতে দেখি সুভাষের পারিবারিক অবস্থা খুবই খারাপ। ঘুরতে যাওয়ার দিন তারা সবাই তাদের ক্লাবে বসে গাড়ির জন্য অপেক্ষা করছে। তখন সুজিত সেখানে এসে বলে, একটা সমস্যা হয়ে গেছে, সাধু আসতে পারবে না বলছে। আর এইদিকে তাদের লোক সংখ্যা কম হওয়ায় বাকিরা সুভাষকে ডেকে নিতে বলে এবং তার সব খরচা তারাই বহন করবে বলে। তারপর কুট্টা সুভাষকে তার বাড়িতে ডাকতে যায় ও সুভাষের মাকে বলে তারা পরশু দিনই বাড়ি ফিরে যাবে। এবার সবাই গাড়িতে চেপে কোদাইকানালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং যেতে যেতে খুব মজা করতে থাকে। পরের সিনে দেখায় তারা খাওয়া দাওয়া করার জন্য এক জায়গায় দাঁড়ায় ও কিছুক্ষণ সেখানে লোকালয়ে ঘুরতে থাকে এবং কিছুজন সেখানের একটি ডিভিডি ক্যাসেটের দোকানে যায় ও কামাল হাসানের গানের সিডি কিনে। তারপর তারা খেতে বসে ও খেতে খেতে প্রসাদ সুভাষকে জিজ্ঞেস করে, তুই মন্দিরে কেন যাস না? সুভাষ বলে, আমার ওইসবে কোনো ইন্টারেস্ট নেই। প্রসাদ বলে, তুই কি ভগবান বলে কোনো জিনিস মানিস না? তখন সুভাষ বলে, ভগবান জিনিসটা কি? প্রসাদ বলে, ভগবান হলো উপর থেকে যেই আলোটা আমাদের দিকে আসে। সুভাষ বলে, এখানে অনেক অন্ধকার, তুই তাড়াতাড়ি খা আর চল। এই বলে তারা হাসি ঠাট্টা করতে থাকে। খাওয়া দাওয়া সেরে তারা আবার সবাই বেরিয়ে পড়ে কোড়াইকানালের উদ্দেশ্যে এবং তারা গাড়িতে যেতে যেতে কামাল হাসানের সিডি লাগিয়ে গান শুনে শুনে যায়। অতঃপর তারা কোড়াইকানালে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে তারা একটি হোটেল বুক করে ও সেখান থেকে বেরিয়ে পড়ে পুরো কোড়াইকানাল শহর ঘোরার জন্য। তারপর তারা নানান জায়গায় ঘুরতে যায়, কখনো পাহাড়ে, কখনো মার্কেটে, কখনো বা বাগানে, কখনো পার্কে। এরকম করে পুরো কোড়াইকানাল শহরটা তারা ঘুরে। তার পরের দিন ঘোরা শেষে তারা বাড়ি ফিরে আসার প্ল্যান করে। ঠিক সেই সময় সুধীরের মনে পড়ে তারা একটা জায়গা মিস করে দিয়েছে। গুনা কেভ নামে একটি গুহা আছে যেখানে কামাল হাসানের গুনা ছবির শ্যুট হয়েছিল। এই শুনে তারা সবাই গুনা কেভে যায় ও সেখানে পৌঁছে তারা রাস্তার পাশে থাকা একটি দোকান থেকে কিছু খাবার জিনিস কিনে খায় আর বলে তারা কোচি থেকে এসেছে, মঞ্জুমেল টিম। হঠাৎ আমরা দেখতে পাই প্রসাদ সৃজুজনকে বলে, তোরা এবার ঘুরে আয়, আমি গাড়িতে থাকছি। এই বলে প্রসাদ নিজের গাড়ির কাছে চলে যায়, কারণ এবার তাকে রাত জেগে গাড়ি চালাতে হবে। তাই আর প্রসাদ ঘুরতে চায় না। এবার তারা ঘুরতে ঘুরতে পাহাড়ের উপরে লোহার তৈরি একটি রেলিংয়ের কাছে এসে দাঁড়ায় ও সেখান থেকে নিচের দিকে দেখে এবং সেখানে সুধী বলে, আমি যেই গুহাটার কথা বলছিলাম না, ওটা আমরা যে জায়গাটার উপর দাঁড়িয়ে আছি তার নিচে আছে ও তারা সবাই সেখানে যেতে চায়। কিন্তু এদিকে কুট্টানের যাওয়ার জন্য মন মানছিল না, কারণ ওটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, যা ওখানে একটি বোর্ডে লেখাও ছিল। কিন্তু সকলে সেখানে যাওয়ার জন্য জেদ করে ও তাতে কুট্টানও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি তারা সেই গুহার মধ্যে এসে চারিদিকে ঘুরতে থাকে ও মজা করে। এমন সময় কুট্টানের চোখে পড়ে একটি পাথরে কি লেখা আছে এবং তারা দেখে তাদের আগে যারা ওখানে ঘুরতে এসেছিল তারা তাদের ক্লাবের নাম লিখে দিয়ে গেছে। তারপর ওই জায়গায় নারায়ণ একটি পেন্টের ডিবা পায় ও বলে, আমরাও আমাদের ক্লাবের নাম
মঞ্জুমাল বয়েজ লিখব। আর সেই সঙ্গে দেখি গুহার অন্যদিকে সিজু, অনিল, সুমেশ আর সুজিত ঘুরতে যায় ও তারা গুহার ভিতর থেকে পাহাড়ের নিচের দিকে দেখে। আর সেখানে অনিল বলে উপর থেকে নিচটা 1000 ফিট হবে। তখন সিজুজন বলে হ্যাঁ 100%, এখান থেকে পড়ে গেলে আর নয়। ও এইদিকে কুট্টেনদের পাথরে মঞ্জুমাল বয়েজের নাম লেখাও কমপ্লিট হয়ে গিয়েছিল। ও তারপর তারা বাকিদের ডাকে। ঠিক তখনই সেখানে সুধী, সুভাষ আর অবিলাস আসে। ও এসে নামটা দেখে সুভাষ বলে এটা কি করেছিস, তারিখ বারিখ সাল সব লিখ। এই বলে একটু আগাতেই হঠাৎ করেই একটা গর্তের মধ্যে ঢুকে যায়। তারপর ওখানে যারা যারা ছিল তারা সবাই হতভম্ব হয়ে সেই গর্তের দিকে তাকিয়ে থাকে। আর তখন কুট্টেন জিজ্ঞেস করে কি হলো। এর উত্তরে সুধী তাদেরকে বলে সুভাষ একটা গর্তের মধ্যে পড়ে গেছে। এই শুনে কুট্টেন, সিক্সেন ও নারায়ণ নিচে নেমে আসে ও তারপর তারা সবাই মিলে সুভাষকে ডাকতে থাকে। অপরদিকে সেখানে সুজিত, সুমেশ, অনিল আর শিশুজন চলে আসে এবং তারা এসে জানতে পারে সুভাষ একটি গর্তের মধ্যে পড়ে গেছে। আর সেই গর্ত থেকে তখনই এক ঝাঁক বাদুড় বেরিয়ে আসে। এই দেখে তারা আরও ভয় পেয়ে যায়। এরই মধ্যে পাহাড়ের উপরে থাকা একজন লোক, যে ওখানকার ট্যুরিস্ট গাইড, সে বুঝতে পারে নিচে নিশ্চয়ই কিছু হয়েছে, যার জন্য নিচ থেকে এত বাদুড় উড়ে আসছে। আর এদিকে গর্ত থেকে বাদুড়গুলো বেরিয়ে যাওয়ার পর সেই গর্তের সামনে সবাই যায় আর সুভাষ সুভাষ বলে ডাকতে থাকে। ও তারা বুঝে উঠতে পারে না যে কি করবে এবং একে অপরকে সেই গর্তের মধ্যে নামতে বলে। ঠিক তখনই তাদের পায়ে লেগে একটা পাথরের টুকরো সেই গর্তের মধ্যে পড়ে এবং তারা সেই পাথরের টুকরোটার নিচে পড়তে থাকা শব্দ অনেকক্ষণ ধরে শুনতে পায়। ও তারা বুঝতে পেরে যায় এই গর্তটা সামান্য কোনো গর্ত নয়। তখন এইসব দেখে দূরে দাঁড়িয়ে থাকা অবিলাস বলে সুভাষ আর নেই, সুভাষ আমাদের ছেড়ে চলে গেছে। এই বলে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ও এইসব শুনে বাকিরা অবিলাসকে ওখান থেকে দূরে নিয়ে যেতে বলে আর সিজু অবিলাসকে টেনে নিয়ে পাহাড়ের উপর দিকে যায়। ঠিক সেই সময় সেখানে সেই ট্যুরিস্ট গাইডও চলে আসে। তখন মঞ্জুমাল টিম সেখানে তাদের সাথে কি ঘটেছে সবটাই সেই ট্যুরিস্ট গাইডকে জানায় ও তার কাছ থেকে সাহায্য চায়। ট্যুরিস্ট গাইড গর্তের দিকে তাকিয়ে বলে সে কিছু করতে পারবে না, এটাকে শয়তানের গর্ত বলে। এই শুনে তারা সবাই অবাক হয়ে যায় আর তাদেরকে এখান থেকে চলে যেতেও বলে। কিন্তু এদিকে তারা কিছুতেই সুভাষের চলে যাওয়াকে মেনে নিতে পারছিল না। তাই কুট্টা বলে এইসব চলবে না, কিছুজন উপরে গিয়ে সাহায্যের জন্য কাউকে নিয়ে আসবি যা। তখন কিছুজন সাহায্যের জন্য উপরে যায় আর একে তাকে বলতে থাকে, কিন্তু কেউ তাদের কথা না শোনায় তারা সেখানকার ফরেস্ট গার্ডকে খুঁজতে থাকে। এরপর তারা হাই রোডের দিকে আসে এবং সেখানে এসে গার্ড, ফরেস্ট গার্ড বলে চিৎকার করতে থাকে। তখন তাদের লক্ষ্য পড়ে রাস্তার পাশে সেই দোকানদারটার দিকে, যার দোকানে তারা এখানে আসার সময় খেয়েছিল। সেই দোকানদারের নাম আরুমুগম এবং তারা আরুমুগমকে তাদের বন্ধু সুভাষের কথা বলে ও তার কাছ থেকে সাহায্য চায়। কিন্তু আরুমুগমও তাদেরকে বাড়ি ফিরে যেতে বলে। তখন আরুমুগমের মেয়ে তাদেরকে পুলিশ স্টেশনে যেতে বলে। এই জন্য সুমেশ তার বন্ধুদের নিয়ে পুলিশ স্টেশনের দিকে যাওয়ার জন্য রওনা দেয়। আর এইদিকে অনিল আরুমুগমকে তার সাথে যাওয়ার জন্য রাজি করায় ও আমরা দেখতে পাই আরুমুগম সেখানে যাওয়ার জন্য কিছু লেবু নিয়ে নেয়, কারণ আরুমুগমের বিশ্বাস যে ওই গর্তে ভূত থাকে। এরপর অনিল আরুমুগমকে নিয়ে সেই গর্তের কাছে এসে পৌঁছায় আর আরুমুগম তাদের সবাইকে ওই গর্ত থেকে দূরে থাকতে বলে। এরই মধ্যে দেখতে দেখতে আকাশে মেঘ জমে যায় এবং খুব জোর বৃষ্টি হতে শুরু করে। অন্যদিকে সুমেশ তার বন্ধুদের নিয়ে পুলিশ স্টেশনে যায় আর সেই স্টেশনে গিয়ে ইন্সপেক্টরকে তাদের পরিস্থিতির ব্যাপারে সব কিছুই বলে। তখন ইন্সপেক্টরও একই কথা বলে, তার সাথে এও বলে ওই গর্তটার আসল নাম ডেভিল কিচেন। লোকমুখে প্রচলিত নরকের রাক্ষসেরা ওই গর্তের নিচে রান্না তৈরি করে। এইদিকে আরুমুগম এদেরকে গর্তের ইতিহাস সম্পর্কে বলে আর আমরা সেই সঙ্গে এও জানতে পারি ভারত স্বাধীন হওয়ার আগে প্রায় 13 জন ওই গর্তে পড়েছে এবং যারাই পড়েছে আজ পর্যন্ত ফেরত আসেনি। এই গর্তের গভীরতা অনুমান করা যায় প্রায় 900 ফুট। তখনকার দিনে ওই গর্তের মধ্যে একজন মন্ত্রীর ভাইঝি পড়ে গিয়েছিল ও তার ডেড বডি উদ্ধারের জন্য প্রায় 15 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল, তবুও কেউ ভয়ে নামতে চায়নি। এরপর আমরা মঞ্জুমাল বয়েজের একটি
পাস্টের সিন দেখতে পাই। তাদের ছেলেবেলায় লুকোচুরি খেলার সময় সুভাষ এমন জায়গায় লুকিয়ে পড়তো তাকে খুঁজে পাওয়া যেত না। অনেক খোঁজার পর সে বেরিয়ে আসতো। এর মানে আমরা জানতে পারি যে সুভাষ কোথাও চলে গেলেও শেষ অবধি তার বন্ধুরা তাকে খুঁজে বের করতো। কিছুক্ষণ পর সেই থানার এসআই সুমেশদেরকে বিনা দোষে মারতে থাকে, কারণ এসআই ভাবে যে তারাই তার বন্ধুকে খুন করে আর ফেঁসে যাওয়ার ভয়ে নাটক করছে। অতপর অনেক মার খাওয়ার পরও তারা যখন একই কথা বলছে, তখন সেই থানার এসআই তাদের সাথে একজন ইন্সপেক্টরকে যেতে বলে। আবার আমরা প্রেজেন্টে সেই গুহাটিকে দেখতে পাই এবং তার সাথে এও দেখি যে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের উপর থেকে আসা সমস্ত জল সেই গর্তের মধ্যে ঢুকছে। এই দেখে কুট্টেন জলের রাস্তা আটকানোর জন্য নিজে সেখানে শুয়ে পড়ে এবং তাকে দেখে বাকিরাও সেখানে শুয়ে পড়ে। এমন সময় সেখানে ফরেস্ট গার্ডও চলে আসে আর সবাইকে ওখান থেকে যেতে বলে, কিন্তু কেউ যাওয়ার জন্য প্রস্তুতি ছিল না। ফরেস্ট গার্ড বলে, আজ অবধি যারা এই গর্তে পড়েছে কেউ বাঁচেনি, তোমরাও যাও এখান থেকে। অন্য সিনে দেখি পুলিশ স্টেশন থেকে নারায়ণদের সাথে একজন ইন্সপেক্টর আসার জন্য রাজি হয় ও তারা সেই পুলিশ অফিসারকে নিয়ে গুহার দিকে রওনা দেয়। আর রাস্তায় আসার সময় হঠাৎ পুলিশটি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তার জন্য মদ আনতে বলে ও গাড়িতে বসেই সে মদ খেতে শুরু করে আর বলে, তোমাদের ওই বন্ধুটা আর বেঁচে নেই, এটা আমি আমার অনুভবে বলছি, আমার কথা মিলিয়ে নেবে। পুলিশের এরকম ব্যবহার দেখে তারা আরও দুশ্চিন্তায় পড়ে যায়। এর সাথে সাথেই আবার একটি তাদের ছেলেবেলার সিন দেখানো হয়, যেখানে সুভাষ সহ তার সব বন্ধুরা দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দিচ্ছে, কিন্তু সুভাষ ভয়ে ঝাঁপ দিতে চায় না। তখন তার বাকি বন্ধুরা তাকে ঝাঁপ দিতে বলে ও সুভাষ ঝাঁপ দিয়ে দেয়। এখানে ছোটোবেলার সিনগুলো ডিরেক্টরের দেখানোর কারণ হলো সুভাষ কেমন প্রকৃতির মানুষ ওটা বোঝানোর জন্য মাঝে মাঝে সুভাষের ছেলেবেলাকে দেখাচ্ছে। এরপর আমরা আবার প্রেজেন্ট টাইমে চলে যাই আর দেখতে পাই সুভাষ সেই গর্তের মধ্যে পড়ে রয়েছে। ও জীবন আর মৃত্যুর সাথে লড়াই করছে। ও তার পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। এরই মধ্যে নারায়ণ আর প্রসাদ সেই ইন্সপেক্টরকে নিয়ে সেখানে পৌঁছায়। পুলিশ অফিসারটা সেই গর্তের কাছে পৌঁছাতেই সবাইকে ওখান থেকে যেতে বলে। এইদিকে পুলিশও বাকিদের মতো মেনে নিয়েছিল সুভাষ আর বেঁচে নেই। আর সুভাষের বন্ধুরা যখন দেখে যাকে তাদের সাহায্য করার জন্য আনা হয়েছিল সেই যখন তাদেরকে যেতে বলছে, তখন তারা আরও ভেঙে পড়ে এবং গর্তের সামনে গিয়ে আরও জোর জোর করে সুভাষ সুভাষ বলে ডাকে আর কাঁদতে থাকে। ঠিক তখনই সুভাষের জ্ঞান ফিরে ও সেও তার পুরো জোর লাগিয়ে চিৎকার করতে থাকে। এবার সুভাষের সেই চিৎকার গর্তের উপর অবধি আসে ও তারা সবাই বুঝতে পারে সুভাষ বেঁচে আছে। সুভাষ তত জোর জোর চিৎকার করতে থাকে। এদিকে সেই পুলিশ অফিসার সহ যারা ভেবে নিয়েছিল সুভাষ মারা গেছে তারাও অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত যত লোক এই গর্তের মধ্যে পড়েছে তারা কেউ বাঁচেনি। এরপর আমরা দেখতে পাই সেখানে সুভাষকে বাঁচানোর জন্য রেস্কিউ টিম আসে এবং তারা আলোচনা করে শুধু অন্যদের দেখানোর জন্য তারা সুভাষকে বাঁচানোর চেষ্টা করবে, বেশি ঝুঁকি নেবে না। এবার রেস্কিউ টিম সেই গর্তের সামনে এসে তাদের সব যন্ত্রপাতি সেট করে এবং উপর থেকেই তারা সুভাষকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছিল না। আর এদিকে অনেকটাই সময় পেরিয়ে গিয়েছিল, সুভাষ সেই গর্তের মধ্যে পড়েছে। সুভাষের বন্ধুরা দেখে এইভাবে এত সময় নষ্ট করলে সুভাষ গর্তের মধ্যেই মারা যেতে পারে, তাই তারা রেস্কিউ টিমকে সেই গর্তের মধ্যে নামতে বলে, কিন্তু ট্রেনিং নেওয়া সত্ত্বেও সেই গর্তে কোনো রেস্কিউ টিমের লোক নামতে রাজি হচ্ছিল না। এমনকি আশেপাশে থাকা কোনো গ্রামের লোকও রাজি ছিল না, কারণ এই গর্তে নামার অর্থ ছিল নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। তাছাড়া গর্তটা সোজা ছিল না, গর্তের ভিতর অনেক আঁকাবাঁকা পাথরে ভর্তি ছিল, তাই তারা সবাই খুব দুশ্চিন্তার মধ্যে ছিল। ঠিক তখনই আমরা আবার একটি মঞ্জুমাল বয়সের ছেলেবেলার সিন দেখতে পাই এবং আমরা দেখি একটি ছেলে নদীতে ডুবে যাচ্ছে ও তার বন্ধুরা তাকে নদীর উপরে খুঁজছে, কিন্তু তখন নদীতে নেমে তাকে বাঁচানোর সাহস কারও থাকে না এবং সেখানে কুট্টেন গিয়ে সেই ছেলেটিকে জল থেকে তুলে নিয়ে আসে। আর সেই সঙ্গে আমরা প্রেজেন্ট টাইমেও দেখতে পাই সুভাষকে বাঁচানোর জন্য সেই গর্তে কুট্টেনই নামতে চায়, কিন্তু এই কথা শুনে পুলিশেরা তাকে বাধা দেয়, কারণ পুলিশের ট্রেনিং নেওয়া লোক যখন ওই গর্তে নামতে ভয় করছে, তখন কুট্টেন তো সাধারণ লোক, তার প্রাণের সংশয় হতে পারে,
তবুও কুট্টেন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নামে এবং এছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর রেস্কিউ টিম কুট্টেনের কোমরে দড়ি বেঁধে সেই গর্তের মধ্যে ধীরে ধীরে কুট্টেনকে নামাতে থাকে এবং আমরা দেখি সেই গর্তের মধ্যে কুট্টেনের নামতে খুব অসুবিধা হচ্ছিল, কারণ গর্তটা আঁকা বাঁকা ছিল আর বড় বড় পাথরে ভর্তি ছিল, সেখানে ফাঁকা জায়গা ছিল না। তাই নামার সময় কুট্টেনের খুব চোট আঘাত লাগছিল। এভাবে কিছুটা নামার পর আমরা দেখি যেই দড়িটায় কুট্টেনকে বেঁধে নামানো হয়েছিল ওটা শেষ হয়ে যায় ও উপরের একজন অফিসারকে বলতে শুনি দড়ি শেষ হয়ে গেছে, আরও দড়ি অ্যাড করে যদি কুট্টেনকে এর থেকেও বেশি নিচে নামানো হয় তাহলে অক্সিজেনের অভাবে কুট্টেন মারা পড়তে পারে, কারণ তারা কুট্টেনকে তখন প্রায় 400 ফুট নিচে নামিয়ে দিয়েছিল। কিন্তু নিচে কুট্টেন তখনও সুভাষকে খুঁজে পায়নি, শুধু তার আওয়াজটুকুই কুট্টেনের কাছে আসছিল। এরপর কুট্টেনকে যখন উপরে উঠে আসার কথা বলা হয় তখন কুট্টেন বলে তাকে যদি উপরে তুলে তাহলে সে তার কোমর থেকে দড়ির বাঁধন খুলে ফেলবে আর সেও মারা পড়বে। তাই সে জোর দেখিয়ে আরও দড়ি অ্যাড করতে বলে। তখন পুলিশের কাছে কোনো উপায় না থাকায় আরও দড়ি অ্যাড করে কুট্টেনকে আরও নিচে নামায় এবং কিছুটা নিচে নামার পর কুট্টেন সুভাষকে দেখতে পায় ও সুভাষকে দেখতে পাওয়ার ব্যাপারটা উপরে তার বাকি বন্ধুদেরও জানায় এবং এই শুনে বাকিদের মুখে হাসি ফুটে, কারণ তারাও জানতে পারে যে তাদের বন্ধু বেঁচে আছে। তারপর আমরা আবার কুট্টেনকে দেখতে পাই ও সে সুভাষের কাছে গিয়ে তাকে দড়িতে বাঁধার চেষ্টা করে এবং যেমন তেমন করে বেঁধেও দেয়। এরপর যখন সে সুভাষকে তুলতে যায় ঠিক তখনই সুভাষ কুট্টেনের গলা চেপে ধরে। এরই মধ্যে সুভাষ আবার অজ্ঞান হয়ে পড়ে। এইদিকে সেই দড়িতে হঠাৎ ওজন বেশি হওয়ায় যারা উপরে দড়ি ধরে টানছিল তাদের হাত থেকে দড়ি ছাড়া হয়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে ঠিক সেই সময় মঞ্জুমেল বয়েজ এসে সেই দড়িটাকে ধরে ফেলে। এরপর রেস্কিউ টিম আর মঞ্জুমেল বয়েজ মিলে সুভাষ আর কুট্টেনকে গর্তের উপরে তুলে নেয় ও তারপর সবাই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর সিজু সুভাষকে তুলে নিয়ে গুহার বাইরে বেরিয়ে আসে ও তাকে একটা জায়গায় বসায় ও জল দেয়। ঠিক তখনই আমরা ওখানে পাশের গ্রামের একটি বৃদ্ধ মহিলাকে দেখি যে তার নাতনিকে নিয়ে এসে সুভাষকে প্রণাম করছে, কারণ ওখানের ইতিহাসে এই প্রথমবার কেউ ওই গর্তের মধ্যে থেকে জীবিত ফেরত এসেছে। তাই গ্রামবাসীর কাছে সুভাষ দেবতার সমান। এরপর সুভাষের খুব চোট আঘাত লাগার কারণে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তখনই আমরা দেখি কিছু মিডিয়ার লোক সেখানে চলে আসে আর কুট্টেনকে তার বন্ধু সুভাষকে বাঁচানোর অভিজ্ঞতা জিজ্ঞেস করে। ঠিক তখনই কুট্টেন বলে আমাদের যেতে দাও, আমরা বাড়ি যাব। এই বলে তারা বেরিয়ে যায় ও সব শেষে তারা বাড়ি ফিরে আসে এবং ওখানে সুভাষের চিকিৎসা হতে থাকে। এভাবেই কয়েক মাস যাওয়ার পর আমরা দেখি সুভাষ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আর সেই সঙ্গে আমরা দেখি সুভাষের মাকে শুধু জানানো হয়েছিল যে সুভাষ গর্তে পড়ে গিয়েছিল, কিন্তু কোন গর্তে কোথাকার গর্তে সেটা বলা হয়নি। তাই তার মাও ভেবেছিল ছোটোখাটো গর্তে পড়ে গিয়েছিল। তাছাড়া সুভাষ যে গুনা কেবের গর্তে পড়ে গিয়েছিল মঞ্জুমেল বয়েজের কেউ তাদের গ্রামে কাউকেই জানায়নি। এইদিকে সুভাষকে কুট্টেনই যেহেতু তাদের সাথে ডেকে নিয়ে গিয়েছিল তাই সুভাষের মা কুট্টেনের উপর রাগ করেছিল আর তাকে উল্টোপাল্টা কথাও শুনিয়েছিল। আর তারপর যখন দেখি সুভাষ সুস্থ হয় আর কুট্টেন সুভাষের মায়ের কাছ থেকে তার খবর নিতে চায় তখন কুট্টেনকে সুভাষের মা আর সহ্য করতে পারে না। সেই সঙ্গে এবার আমরা দেখি আবার সিন পাস্ট থেকে প্রেজেন্টে যায় এবং সেখানে আমরা দেখতে পাই সেই ঢাবার সিন যেখানে সে ড্রাইভারটি খাবার পর খবরের কাগজটিকে দেখে গাড়ি নিয়ে তার গ্রামের দিকে যায়। সেই ড্রাইভারটির বাড়িও মঞ্জুমেল গ্রামে। এই দিকে সেই গ্রামের কেউই জানে না যে কুট্টেনদের সাথে কি হয়েছিল। আর ড্রাইভারটি যখন সেই খবরের কাগজটি দেখে জানতে পারে তখন সে গ্রামের বাকিদেরও জানানোর জন্য খবরের কাগজটি তাদের গ্রামের চার্চের একটি ফাদারকে দেয় এবং সবাইকে এই বিষয়ে বলতে বলে। তখন ফাদার চার্চের ঘণ্টা বাজিয়ে গ্রামের সমস্ত লোককে একত্রিত করে, যেখানে সুভাষের মাও ছিল এবং তাকে বলে সুভাষকে সেই ভয়ঙ্কর গর্ত থেকে বাঁচিয়ে এনেছে কুট্টেন। কুট্টেনের মতো মানুষ হয় না। এই শুনে সুভাষের মা খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং কুট্টেনের কাছে নিজেকে অপরাধী বোধ মনে করে। এরপর আমরা দেখি সুভাষের মা কুট্টেনের বাড়ি যায় আর কুট্টেনের কাছে তার করা ব্যবহারের জন্য ক্ষমা চায়
এবং এই বলে সে কেঁদে ফেলে এবং তাকে কাঁদতে দেখে কুট্টান তাকে বুকে জড়িয়ে নেয়, কারণ কুট্টান একজন মায়ের কোল খালি হওয়া থেকে বাঁচিয়েছে। এটা কোনো সামান্য কথা নয়, একমাত্র মাই জানে সন্তান হারানোর কত কষ্ট। আর শেষের এই সিনটাতে তোমাদের চোখে জল চলে আসবে, সত্যি মন ছুঁয়ে যাবে। এরপর আমরা আবার দেখি সেই গুনাকেবের গর্তটাকে, এবং সেখানে প্রশাসনের লোক গিয়ে সেই ডেভিল কিচেন নামের গর্তটাকে চিরদিনের জন্য সিল করে দেয়, কারণ যাতে না আর পরবর্তীকালে অন্য কারো সাথে মঞ্জুমেল বয়েসের মতোই না হয়। এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আর তোমাদেরকে বলে রাখি, এটা একটা সত্য ঘটনা অবলম্বনে বানানো সিনেমা। 2006 সালে এই ঘটনাটি ঘটেছিল। আর মুভিটিতে যার নাম কুট্টান তার আসল নাম সিজু ডেভিল। এই সিনেমায় দুজনের নাম সিজু, একজনের নাম সিজু জন ও কুট্টানের নাম সিজু ডেভিল। ও 2008 সালে সিজু ডেভিড জীবন রক্ষক পদকে ভূষিত হয়েছিল। তা তোমরা এই মুভিটি শেষে আসল মঞ্জুমেল বয়েসদের ছবিও দেখতে পাবে। তো এবার বলো গল্পটি তোমাদের কেমন লেগেছে, এবং এই রকম আরও রোমাঞ্চকর গল্প শোনার জন্য এই ভিডিওটি লাইক করে আমার দেব এক্সপ্লেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো বাই।